আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। স্বাধীনতাকামীদের হত্যা করছে ইসরায়েল এবং পশ্চিমাদের পা চাটা গোলাম মাহমুদ আব্বাসের সেনারা। ইসরায়েলকে পশ্চিমাদের অবৈধ সৃষ্টির আখ্যা দিয়েছিলেন কায়েদ আজম, আরও যা বললেন পাকিস্তান জামায়াতের আমির। হাসপাতালে নেতানিয়াহু আর তার বিরুদ্ধে ইসরায়েলের রাস্তায় হাজার হাজার মানুষের বিক্ষোভ। সিরিয়ায় 4 বছরের আগে নির্বাচন নয় বললেন বিদ্রোহী নেতা আল জুলানি। জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে রুশপন্থী নেতা কাভেলাশভিলির শপথ গ্রহণ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ। দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার পর কানাডার দুর্ঘটনা, একদিনে 3 বিমান দুর্ঘটনা দেখল বিশ্ববাসী। যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাধীনতাকামীদের হত্যা করছে ইসরায়েল এবং পশ্চিমাদের পা চাটা গোলাম মাহমুদ আব্বাসের সেনারা। ইসরায়েল ও পশ্চিমাদের পা চাটা গোলাম মাহমুদ আব্বাসের তথাকথিত স্বশাসন কর্তৃপক্ষের সেনারা গত 2 সপ্তাহ কয়েকবার জেনিন শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। সম্প্রতি ইহুদিদের দালাল মাহমুদ আব্বাসের সেনারা পশ্চিম তীরের জেনিনে হামলা চালিয়ে সাজা আশাগার নামের এক ফিলিস্তিনি নারী সাংবাদিককে শহীদ করেছে। একজন বন্দুকধারীর গুলি তার মাথার খুলিতে আঘাত হানলে তিনি আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তিনি শাহাদাত বরণ করেন। তার পরিবার আল জাজিরা টেলিভিশনকে জানিয়েছে, সাজা তার বাসভবন থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। গত বছরের মার্চ মাসে এই সাংবাদিকদের ভাই মোতাসেম ইসরায়েলি সেনাদের হামলায় শহীদ হয়েছিলেন। এখন থেকে 24 দিন আগে ইসরায়েল বিরোধী প্রতিরোধ যোদ্ধাদের উপর শুরু হওয়া দালাল মাহমুদ আব্বাসের সেনাদের হামলায় এই পর্যন্ত 2 শিশু সহ 6 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। জেনিন শরণার্থী শিবিরে পা চাটা গোলাম মাহমুদ আব্বাসের সেনাদের হামলার ঘটনা ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার আওতায় ঘটেছে এবং এর ফলে বেশ কয়েকজন সংগ্রামীকে গ্রেফতার করা হয়। ফিলিস্তিনের জনগণ ও সংগ্রামী দলগুলো বিভিন্ন সময়ে ঘোষণা করেছে যে কথিত মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ পশ্চিম তীর এবং আলকুজ অঞ্চলে ফিলিস্তিনিদের রক্ষার পরিবর্তে ইহুদিবাদীদের পেটোয়া বা সেবাদাস বাহিনীতে পরিণত হয়েছে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামীদের তৎপরতা সীমিত করতে চায়। ফিলিস্তিনের জনগণ এবং সংগ্রামী দলগুলো ইসরায়েলের পা চাটা গোলাম মাহমুদ আব্বাসের সহযোগিতার অবসান ঘটিয়ে ফিলিস্তিনি জনগণের পাশে এসে দাঁড়াতে এই কর্তৃপক্ষের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছেন। ফিলিস্তিনি সংগ্রামের ইতিহাসে উত্থান পতন বা চড়াই উতরাই বেশ লক্ষণীয়। ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলওর সামরিক শাখা গঠন করা হয় 1964 সালে। এই সংস্থা ও ইসরায়েলের মধ্যে কথিত অসলো শান্তি চুক্তি স্বাক্ষরের ঘটনা ঘটে 1993 সালে এবং ইসরায়েল এই চুক্তির আওতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে একটি পুলিশ বাহিনী গড়ার অনুমতি দেয় যাতে গাজা ও পশ্চিম তীরে অভ্যন্তরীণ ও গণ নিরাপত্তা রক্ষা করতে পারে এই বাহিনী এবং বাইরের হুমকিগুলো মোকাবেলার দায়িত্ব ন্যস্ত হয় ইসরায়েলি সশস্ত্র বাহিনীর উপর। অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে পশ্চিমাদের অবৈধ সৃষ্টি হিসেবে আখ্যা দিয়েছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফেজ নাইমুর রহমান। তিনি বলেন, পাকিস্তান সবসময় ফিলিস্তিনের সমস্যাকে নিজেদের সমস্যা মনে করে। পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বে একটি প্রস্তাব পাকিস্তানের পক্ষে এবং আরেকটি ফিলিস্তিনের পক্ষে পেশ করা হয়েছিল। তিনি আরো বলেন, কালিমার ভিত্তিতে পাকিস্তানের সৃষ্টি হয়েছে আর এজন্য জনগণ অনেক তিতিক্ষা স্বীকার করেছে, কিন্তু পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থায় সে সকল জিনিস অর্জিত হয়নি, সেগুলোর জন্য এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। হাফেজ নাইমুর রহমান বলেন, আমেরিকার নেতৃত্বে ইসরায়েলে গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল গাজার একটি হাসপাতাল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী, কিন্তু এসবে আমেরিকার কিছুই যায় আসে না। এরাই তো জাপানে অ্যাটম বোমা মেরেছিল। হাফেজ নাইমুর রহমান আরো বলেন, গাজায় প্রতিনিয়ত নারী ও শিশু শহীদ হচ্ছে। শীতের তীব্রতা পাকিস্তান থেকেও সেখানে বেশি, তাই আমাদেরকে আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। হাসপাতালে নেতানিয়াহু আর তার বিরুদ্ধে ইসরায়েলের রাস্তায় হাজার হাজার মানুষের বিক্ষোভ। গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে একটি চুক্তি সইয়ের দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রেকর্ড সংখ্যক মানুষ বিক্ষোভ করেছেন। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তি নিয়ে হামাস ও ইসরায়েল উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে, তবে এখন পর্যন্ত একমত হতে পারেনি।
শনিবার হানুক্কার চতুর্থ রাতে হাজার হাজার জিম্মি চুক্তির সমর্থক সমাবেশ এবং দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়। মিছিল শুরু হওয়ার আগে তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বেশ কিছু জিম্মির পরিবার নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। জিম্মি নিমরোদ কোহেনের বাবা ইহুদা কোহেন দাবি করেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করার জন্য প্রতারণা করার চেষ্টা করছেন। তিনি হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে সত্যি আগ্রহী। কোহেন বলেন, প্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প, নেতানিয়াহু আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। যুদ্ধের অবসান এবং সমস্ত জিম্মিকে ফিরিয়ে দেওয়া ইসরায়েল রাষ্ট্রের স্বার্থে আপনি হতে পারেন শেষ ব্যক্তি যিনি নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করতে সক্ষম। একটি আংশিক চুক্তিতে আপোষ করবেন না যা বাকি জিম্মিদের জন্য মৃত্যুতে পরিণত হবে এবং যুদ্ধের অবসান ঘটাবে না। তিনি আরো বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়া এবং গাজার সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রীর আলোচনা সরকারের চরমপন্থীদের কাজ করে এবং এটি ইসরায়েলের স্বার্থের পরিপন্থী। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বর্তমান ক্ষমতা কার্যত বিদ্রোহী গোষ্ঠী হাত তাহরির আল সামের হাতে। এবার গোষ্ঠীটির প্রধান নেতা আহমেদ আল সারা জানিয়েছেন, সিরিয়ায় সাধারণ নির্বাচন দিতে অন্তত 4 বছর সময় পর্যন্ত লাগতে পারে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আহমেদ আল সারা বলেছেন, নতুন সংবিধান প্রণয়নে 3 বছরের বেশি সময় লাগতে পারে। এছাড়া সিরিয়ায় পরিবর্তন আনতেও লাগবে আরো 1 বছর। বাশার পতনের পর প্রথমবারের সম্ভাব্য নির্বাচনের দিনক্ষণ নিয়ে কথা বললেন এইচটিএস নেতা। আসাদ পরিবারের 5 দশকের শাসনের অবসান হয় 8 ডিসেম্বর। দেশটিতে 13 বছর ধরে চলা গৃহযুদ্ধের আপাত অবসানও ঘটে। সারা বলেন, জাতীয় সংলাপ সম্মেলনে করে এইচটিএস কে বিলুপ্ত ঘোষণা করা হবে। বিদেশি সম্পর্কের বিষয়ে সারা বলেন, রাশিয়ার সঙ্গে সিরিয়ার কৌশলগত স্বার্থ রয়েছে। এখানে সামরিক ঘাঁটি তৈরি করেছে তারা। দীর্ঘ গৃহযুদ্ধের সময় তারা বাশারের মিত্র ছিল, বাশারকে আশ্রয় দিয়েছে। সারা আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে বলে তিনি আশা করেন। এর আগে মার্কিন এক জ্যেষ্ঠ কূটনীতিক ঘোষণা দেন, এর আগে সারাকে ধরতে যুক্তরাষ্ট্রের ঘোষিত $1 কোটি পুরস্কার বাতিল করা হয়েছে। পশ্চিমা দেশগুলোর কট্টর সমালোচক ও রুশপন্থী হিসেবে পরিচিত মিখাইল কাভেলাশভিলি জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। টালমাটাল নির্বাচনের পর রবিবার প্রেসিডেন্ট হিসেবে কাভেলাশভিলির অভিষেক হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ক্ষমতাসীন দলের ইউপন্থী বিদায়ী প্রেসিডেন্ট সালোমে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, তিনি বাসভবন ত্যাগ করছেন, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে কাভেলাশভিলির কোনো বৈধতা নেই। তিনি বলেন, আমি এখান থেকে বের হয়ে আপনাদের সঙ্গে থাকব। ডানপন্থী ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির সাবেক আইন প্রণেতা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক ফুটবল তারকা কাভেলাশভিলি পশ্চিমের কট্টর সমালোচক। বিরোধী দলগুলো রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদীয় প্রক্রিয়া বর্জনের পর তিনি একমাত্র প্রার্থী ছিলেন। প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার আগে জোরাবিচভিলি অভিযোগ করেছেন, কাভেলাশভিলিকে যথাযথভাবে বাছাই করা হয়নি। কারণ হিসেবে তিনি বলেন, যেসব আইন প্রণেতা তাকে বেছে নিয়েছিলেন তারা অক্টোবরের জালিয়াতি সংসদীয় নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। তবে দেশটির নির্বাচন কমিশন বলছে অক্টোবরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ক্ষমতাসীন দল ড্রিম পার্টিও বলছে কাভেলাশভিলি যথাযথভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। কাভেলাশভিলি হলেন বিডজিনা ইনিভিসিলির অনুগত, যিনি সাবেক ধনকুবের প্রধানমন্ত্রী, যাকে জর্জিয়ার ডিফ্যাক্টো নেতা হিসেবে দেখা হয়। এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্র ইভানিসভিলির উপর নিষেধাজ্ঞা আরোপ করে বলেছেন, তিনি জর্জিয়ার বর্তমান পশ্চিমা বিরোধী এবং রুশপন্থীদের নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বব্যাপী একের পর এক ঘটছে বিমান দুর্ঘটনা। রোববার একদিনে বিশ্ব দেখেছে দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং কানাডার দুর্ঘটনা। এবার নরওয়েতে আরো একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে, তবে এই ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোববার সংবাদ সংস্থা আনাদুলুর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নরওয়ে থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করে রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। তবে উড্ডয়নের পরপরই কোনো কারণে এটি আবারও নরওয়ের বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এই সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। প্রতিবেদনে আরো বলা হয়, বিমানটিতে 182 জন যাত্রী ছিলেন, তবে দুর্ঘটনার পরও তারা সবাই অক্ষত আছেন। রয়্যাল ডাচ এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, বোয়িং 737-800 মডেলের ফ্লাইট নম্বর KL12084 বিমানটি অসলো টর্প
সানফেইড জর্ড বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে 18 এর ডান দিকে ছিটকে পড়ে। বিমানটি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই আবারও সেখানে ঘুরে আসে। এর আগে রোববার স্থানীয় সময় সকাল 9টার দিকে অবতরণের সময় দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে 181 আরোহী নিয়ে জেজু এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় এখনো উদ্ধার অভিযান চলছে। দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, বাকি সবাই নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও কানাডার হালিফাস্ক বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনায় পড়ে। অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় এয়ার কানাডার বিমানটি। সঙ্গে সঙ্গে বিমানের একটি অংশে আগুন ধরে যায়। ঘটনার পরে ওই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যদিও এখন পর্যন্ত কানাডার বিমান দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। গাজার যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করতে হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। কাতারের রাজধানী দোহায় স্থানীয় সময় শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হামাসের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খলিল আল হাইয়া। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে আরব নিউজ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয় বৈঠকে। চলমান যুদ্ধের ইতি টানতে একটি স্পষ্ট এবং সমন্বিত চুক্তি নিশ্চিত করতে এই প্রক্রিয়াকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই উপায় নিয়ে আলোচনা হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে কাতারের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, যুদ্ধবিরতির আলোচনায় গতি ফিরেছে। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনার ইতিবাচক ফল আশা করছে। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার। তবে এই আলোচনা এখন পর্যন্ত কার্যকরের কোনো নিশ্চয়তা মেলেনি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। স্বাধীনতাকামীদের হত্যা করছে ইসরায়েল এবং পশ্চিমাদের পা চাটা গোলাম মাহমুদ আব্বাসের সেনারা। ইসরায়েলকে পশ্চিমাদের অবৈধ সৃষ্টির আখ্যা দিয়েছিলেন কায়েদ আজম, আরো যা বললেন পাকিস্তান জামায়াতের আমির। হাসপাতালে নেতানিয়াহু আর তার বিরুদ্ধে ইসরায়েলের রাস্তায় হাজার হাজার মানুষের বিক্ষোভ। সিরিয়ায় 4 বছরের আগে নির্বাচন নয় বললেন বিদ্রোহী নেতা আল জুলানি। জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে রুশপন্থী নেতা কাভেলাশভিলির শপথ গ্রহণ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ। দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার পর কানাডার দুর্ঘটনা, একদিনে 3 বিমান দুর্ঘটনা দেখল বিশ্ববাসী। যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।